রাইসার চোখ সরিয়ে আবার টাইপ করতে করতে বলে, মনে হচ্ছে না বেশি কথা বলো। সিয়াম মনে মনে বলে, এই মেয়ে হ্যাকিং করছে নিশ্চিত, কিন্তু উদ্দেশ্যটা কি? হঠাৎ ক্লাবের সিকিউরিটি রুমে হ্যাকিং ডিটেক্ট হয়। ব্ল্যাক মার্কের লোকজন হইচই করে ছুটে আসে। রাইসা তখন নিজের ঘড়ির মাধ্যমে দরজা অটো আনলক করে পালাতে যায়, কিন্তু সামনে গিয়ে দেখে রেড অ্যালার্ট। ঠিক তখনই পেছন থেকে সিয়াম তার হাত ধরে টেনে নেয় স্নাইপার রুমের দিকে। সিয়াম কাপা কাপা গলায় ফিস ফিস করে বলে, তুমি হ্যাক করছিলে, তাই না? আমি জানতাম, কিন্তু এখন সময় নেই। চলো, ওরা তোমার পেছনে। তুমি কে? সিয়াম ক্লাবের ওয়েটার না স্পাই এসএম দরজা বন্ধ করে দেয় আর বলে, আমি উকিল ছিলাম, কিন্তু এখন শুধু একটা বেঁচে থাকা মানুষ। তাই তুমি চাইলে ঝগড়া করতে পারো, তা না চাইলে আমার সাথে বেরিয়ে যেতে পারো। চলো, পরে তোমার হিসাব নিচ্ছে। দুজনেই পালিয়ে গিয়ে একটা অ্যাপার্টমেন্টে আশ্রয় নেয়। রাতভর ঝড়ের মধ্যে দুজনে একে অপরকে প্রশ্ন করে। দেখে তারা একই মিশনে আছে, মাফিয়া ব্ল্যাক মার্ক কে ফাঁসানো এবং গ্রের সকল তথ্য প্রমাণাদি সামনে আনা। রাইসা চা খেতে খেতে বলে, তোমার চোখে মিথ্যা নেই, কিন্তু ভয় অনেক। কে কেমন আঘাত দিয়েছিল তোমাকে? সিয়াম চোখ নামিয়ে নিয়ে বলে, ভয় না, এটা বোঝার চেষ্টা যে কে বন্ধুর মুখে ছুরি ঢুকায় আর কে অন্ধকারে আলো ধরে। তুমি উকিল, আমি হ্যাকার, কিন্তু লক্ষ্য এক, সিস্টেমের গোড়া তুলে ফেলা। তাহলে আমরা একে অপরকে কাঙ্ক্ষিত দুর্বলতা হতে পারি। রাইসা হালকা হাসি দিয়ে বলে, বাহ উকিল সাহেব, তুমিও কবি হয়ে গেলে। ঢাকার মতো এক বিশাল শহরে বস্তির এই জায়গা, যেখানে প্রতিদিনই পেটে আগুন নিয়ে ঘুমায় হাজারো মানুষ, তাদের কেউই জানা নাই এই বস্তির নিচে লুকোনো আছে আরও এক ডার্ক সিক্রেট ডাটা আর্কাইভ, যেখানে রয়েছে শহরের সবচেয়ে বড় রাজনৈতিক অপরাধী সিন্ডিকেটের সমস্ত প্রমাণ। এই বস্তি সহ সায়েনকে ধ্বংস করতে মাঠে নেমেছে মিস্টার গ্রে এবং তার ছায়ার সেনাপতি মিলন হক। গিরে, তোমার লোকজনকে পাঠাও খুব তাড়াতাড়ি, বস্তিটা খালি করো, তা না হলে বাইরে যত ক্লায়েন্ট আছে সব আমাদের হাতছাড়া হয়ে যাবে। এখন তো আবার বস্তির মধ্যে এক নতুন উৎপাত আমদানি হয়েছে, যেভাবেই হোক ওইটাকে উচ্ছেদ কর। পরের দিন আলোর পাঠশালা চারপাশ থেকে এক মুখোশধারী মানুষ ঘিরে ফেলেছে। তাদের হাতে মলটভ ককটেল, আগ্নেয়াস্ত্র। একজন বলে, অর্ডার এসেছে, আগুন দিয়ে আগুনকে শেষ করবে, ধরিয়ে দাও আগুন চতুর্দিকে। তখনই লোকগুলো স্কুল ও বস্তির চারপাশে আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই শাহিন বাইক চালিয়ে বস্তিতে ঢুকতেই দেখে স্কুল চত্বরের চারপাশে আগুন। বাচ্চাদের স্কুলের ঘরে আটকে রেখেছে। মুখোশধারীরা বলছে, তোর শহর শেষ হবে আজ অগ্নি। শাহিন চোখে আগুন নিয়ে ওদের দিকে তাকায় আর বলে, তোরা আগুন দেখতে চেয়েছিলি, এখন পূর্বে শুধু তোদের হাত না, পুরো শহর। তখনই হঠাৎ স্নাইপারের গুলিতে একজন মাটিতে পড়ে যায়। একটা ভয়েস, তুমি আগুন আর আমি বারুদ। আমরা একসাথে জ্বলবো না, কিন্তু চালাবো। আজ বাঁচাতে এসেছি। শায়ান ফিরে তাকায়, দেখে সিয়াম ছাদ থেকে নামছে, হাতে স্নাইপার রাইফেল, কাঁধে এক গুলির ব্যাগ। সিয়াম শায়ানের দিকে এগিয়ে আসে এবং বলে, চলো, দুজন মিলে প্রতিবাদ শুরু করি। এই বস্তি আমাদের অনেক কাজের। এরপর দুজনে মিলেই একটা গলির ভেতরে ঢুকে পড়ে। সিয়াম বাঁ পাশে ছুট দেয়, শায়ান ডান পাশে ছুট দেয়। শায়ান লোহার রড দিয়ে এক গুন্ডার হাত ভেঙে ফেলে, আবার একের পর এক গুলি চালিয়ে একাধিক লোকজনকে আহত করে ফেলে। শায়ান চিৎকার করে বস্তির সবাইকে বেরিয়ে আগুন নেভাতে বলে, আর তখনই সাথে সাথে সবাই বের হয় আর সবাই মিলে আগুন নিভিয়ে ফেলে। সিয়াম এসে দুই গুন্ডাকে একসাথে রক্তাক্ত করে ফেলে আর বলে, আগুন লাগাতে এসেছিস বস্তিতে, এবার নে, নিজেরাই আগুনে পোড়। শায়ান সে একটা আগুনের কাঠ নিয়ে দুজনের হাতে চেপে ধরে, কিন্তু গুন্ডা আহত হয়ে সেখানে থেকে পালিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর গ্রের অফিসে খবর পায়। তার চোখগুলো রাগে রক্তিম আকার ধারণ করে। চেয়ারে থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে বলে, প্রথম ছিল একটা, এখন হয়েছে দুইটা। আমার লোকের গায়ে হাত তোলা। এই বস্তির মধ্যে আমার ভয়ে কেউ মুখ খোলার সাহসটা পর্যন্ত করে না। যে মুখ খুলতে আসে আমি তাকে লাশ বানিয়ে শুইয়ে দেই।
আর এখন এই দুইটা উল্টো আমার লোকের গায়ে হাত দিয়েছে। ফিরে আসা আহত দুইজন গুন্ডা বলতে থাকে, স্যার তারা অনেক শক্তিশালী স্যার। আর ওই সায়ান নামের লোকটা হচ্ছে আগুন। ওই আগুন থাকতে কেমনে ওই বস্তিতে আগুন দিমু স্যার। গ্রে রাগে দাঁত কিটমিট করে বলতে থাকে। সায়ান নামটা আরেকবার শুনলাম, ওটাকে যতক্ষণ না সামনে থেকে না দেখছি ততক্ষণ আমার রাগ শান্ত হবে না। সে টেবিলের উপর মুষ্টিবদ্ধ করে এক ঘুষি মারে এবং হুঙ্কার দিয়ে বলে, তোদেরকে এই বস্তি আগুনে পুড়িয়ে শেষ করতে পাঠিয়েছিলাম, আর তোরা এসে এখানে এই বস্তির মধ্যে থাকা কারো গুণগান গাইছিস? হ্যাঁ, এরই মধ্যে গ্রের ফোনে একটি ফোন আসে। সে মোবাইল তুলে চিৎকার করে বলতে থাকে, জানিস না ওই বস্তির মধ্যে কেউ মুখ খোলার সাহস পায়নি? যে মুখ তুলতো তাকে লাশ বানিয়ে দিতাম। আর আজকে ওই দুইটা আইসা আমার লোকের গায়ে হাত তুলে উল্টা আমার লোকেদের আহত করে আমার কাছে পাঠিয়ে দিল। হ্যাঁ, আমি এখন দেখব কেমন করে বস্তি সহ সবকিছু ছাই করে ফেলতে হয়। হ্যাঁ, রেগে সে একটা গ্লাস তুলে ছুঁড়ে ফেলে দেয় দেয়ালে। ছিটকে পড়ে টুকরো টুকরো হয়ে যায় গ্লাসটি। চিৎকার করে বলতে থাকে, ওদের মরণ এমন ভাবে আমি তৈরি করব যাতে ওটা দেখে সব ভয়ে কাঁপে। সে রিভলভার হাতে তুলে নিয়ে টেবিলে রাখে, আবার তুলে নেয়। চারপাশে সবাই থরথর করে কাঁপছে। তখনই কাচের দরজা খুলে সামনে প্রবেশ করে এক নারী। তার নাম সানিয়া। টাইট কালো ড্রেস, ঠোঁটে রক্ত লাল রঙের লিপস্টিক, হাতে হালকা গ্লাভস, চোখে স্মোকি মেকআপ যেন অ্যাঞ্জেলা। সে এগিয়ে এসে একদম গ্রের সামনে দাঁড়ায়। চারপাশে সব গুন্ডারা থেমে যায়। ধীরে ধীরে সবাই তাকিয়ে দেখতে থাকে। সানিয়া ধীরে ধীরে গ্রের কাছে এসে নরম গলায় বলে, জানো, এতটা রেগে যেও না, যা করার বুদ্ধি দিয়ে করো। তুমি তো সেই গ্রে যে আগে খেলে পরে মারে। এখন যদি আগেই মারতে শুরু করো খেলাটা শেষ হয়ে যাবে তো। সে এক হাত দিয়ে গ্রের গালটা স্পর্শ করতে থাকে, রিভলভারটা নিচের দিকে ঠেলে দেয়। তারপর সে হালকা করে গ্রের গালে চুমু খায়। সানিয়া হালকা হাসি দিয়ে ফিসফিস করে বলে, আমি চাই না আমার জান একটা লাশের পাহাড়ে বসে রাজত্ব করুক। আমি চাই তুমি বুদ্ধির মুকুট পরে পৃথিবী চালাও। গ্রের চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসে। রিভলভারটা টেবিলের উপর রেখে দেয়। ধীরে ধীরে শীতল গলায় রাগটাকে ধামাচাপা দিয়ে বলে, এই বস্তির হিরোর দিকে নজর রাখো, আর তার সাথে থাকা ওই প্রতিবাদকারীকে আমি দুজনের ইনফরমেশন চাই। ইজ দ্যাট ক্লিয়ার? সানিয়া তখন তার পাশে দাঁড়িয়ে গ্লাসে ওয়াইন ঢেলে দেয় আর ফিসফিস করে বলে, স্মার্ট কলিং, স্মার্ট লাভ, তুমি দুটোই পারো, আর আমি আছি তোমার জন্য। এ কথা বলেই সানিয়া গ্রের গলা জড়িয়ে ধরে। গ্রে তখন রাগ ভুলে যেয়ে সানিয়াকে তার খুব কাছে টেনে নেয় আর অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে চলে যায়। গ্রের মাফিয়া লোকেরা সায়নের খোঁজ নেয়ার জন্য বস্তিতে আসে। সেখানে তারা বাচ্চাদের স্কুলে হামলা চালাতে চায় যাতে নাবিলার কাজ বন্ধ হয়ে যায়। সেই সময় মোটর গ্যারেজ থেকে ছুটে আসে তুহিন আর তিয়ান। চাচু তাড়াতাড়ি আসো, কতগুলা লোক আমাদের স্কুলের মধ্যে ভাঙচুর করতেছে। সায়ান দাঁড়িয়ে পড়ে লোহার রড নিয়ে এবং তাড়াতাড়ি সে বাচ্চাদের স্কুলের সামনে চলে আসে। এই বস্তিতে কোনো কিছু করতে হলে আমার ছায়া পেরোতে হয়, আর ছায়া পেরিয়ে কেউ কখনো বাঁচে নাই। গ্রের লোকজন গুলি ছুড়ে। সায়ান লাফিয়ে পড়ে। স্লো মোশনে ঘুষি, লাথি, চেইন দিয়ে মারামারি। তখনই আহত হয় একটি ছাত্র। নাবিলা দৌড়ে আসে রক্তাক্ত ছাত্রটিকে বাঁচাতে। বস্তির সবচেয়ে বৃদ্ধ বদর চাচা, তিনি বলতে থাকেন, গ্রে তো শেষ না, সে তো শুধু ছায়া। আসল খেলা তো এখনো শুরুই করে নাই। খোঁজো বস্তির নিচে যা আছে সেটা বের করো, নয়তো তোমরা সবাই মারা যাবা। এক পর্যায়ের মারামারিতে যখন গ্রে এর লোকজনগুলো খুব বেশি আহত হয়ে যায় তখন তারা পালিয়ে যায়। শায়ন এগিয়ে আসে আর তখনই সবাই লড়াই থেকে ধীরে ধীরে বের হয়ে শায়নের সামনে আসে। শায়ন উঁচু গলায় বলে, তোমরা সবাই এত ভীতু কেন? তোমরা কিছুই জানো না। এই গ্রের লোকরা শুধু একটা বিল্ডিং বানাতে চায় না, এখানে এটা একটা আন্ডারগ্রাউন্ড সাম্রাজ্য বানাতে চায়। অস্ত্র, মাদক, এমনকি পাচারের রূপ তৈরি হবে এখানে। বদর চাচা টিন পেটাতে পেটাতে বলে ওঠে, বলছিলাম না ছাগল কাঁদলে গরু হাসে। এইবার বুইরা চামড়া গরম হবে। শয়তানরা নিচে ঘর বানাবে, আমরা উপর থেকে হুঁশিয়ারি দিব। তখন সাইড থেকে একটা ছেলে বলে ওঠে,
আমরা কি করব সাইন ভাইয়া? আমাদের তো কিছুই নেই। সায়নের চোখে আগুন নিয়ে বলে, আমি আছি, আর একবার যদি কেউ এই বস্তির স্পষ্ট করে তাকে আমি নিজের হাতেই গলায় দড়ি পরাবো। হঠাৎ এক চিৎকারে সবার নজর যায় নাবিলার দিকে। নাবিলা রক্তাক্ত বাচ্চাটিকে নিয়ে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু সে বাচ্চাটিকে কোলে তুলতে পারছে না। আর তখনই সেখানে ছুটে আসে সায়ান আর বাকি লোকেরা। চিৎকার চেঁচামেচিতে ভরে যায় চারপাশ। বাচ্চা ছেলেটার মুখে কাটা, পায়ে রক্ত নিয়ে নিথর হয়ে পড়ে আছে। নাবিলা রুদ্ধশ্বাসে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, বাচ্চাটা কিচ্ছু হবে না, ওটা তো আমাকে ধরো। কিন্তু তার হাত কাঁপছে, চোখে পানি। তখনই ভিড় ঠেলে সামনে আসে সায়ান। বাঁকাভাবে ভুরু কুঁচকে বলে, সরে দাঁড়াও। সে নাবিলার হাত থেকে বাচ্চাটিকে সাবধানে তুলে নেয়। তার চোখে ছিল গভীর তীব্রতা, কিন্তু নাবিলার তীব্র সেই চোখ মুহূর্তেই একটু নরম হয়ে যায়। সায়ান নরম স্বরে বলে, তুমি ঠিক আছো তো? নাবিলা চোখের পানি মুছতে মুছতে বলে, একটু আগে বাচ্চাটা কত হাসি খুশি ছিল, আর ওই গুন্ডাগুলো বাচ্চাটা কি অবস্থা করে দিল। সায়ান কিছু বলে না, মাথা নিচু করে দ্রুত পায়ে এগিয়ে যায় অ্যাম্বুলেন্সের দিকে। নাবিলা পেছনে পেছনে ছুটে আসে। হসপিটালের করিডোর। নাবিলা ভেজা চোখে সায়ানের পাশে বসে আছে। হসপিটালের রিপোর্ট আর নার্সের দৌড়ঝাঁপে সময় গড়ায়। হঠাৎ নীরবতা ভেঙে সায়ান বলে ওঠে, তুমি বাচ্চাগুলোকে খুব কেয়ার করো, তাই না? নাবিলা ধীরে বলে, ওরা তো আমার পরিবার, এদের চোখের ভেতরে আমি আমার নিজের শৈশব দেখি। ওদের একটু কষ্ট হলে আমার শ্বাস বন্ধ হয়ে আসে। সায়ান চুপ করে থাকে, তারপর এক ঝলক তাকায় নাবিলার দিকে। তার চোখে এক নতুন রং, সেটা সে নিজেও বুঝতে পারছে না। হয়তো ভালো লাগার প্রথম রং, যেটা সে নিজেও বুঝতে পারছে না। সায়ান অল্প হেসে বলে, তোমার চোখ দুটো খুব সত্যি কথা বলে। খুব কম মানুষ এইভাবে এখন এই বস্তির বাচ্চাদের জন্য এতটা করে। নাবিলা একটু অবাক হয়, হয়তো এটাই তাদের প্রথম হৃদয়ের ছোঁয়ার মুহূর্ত। নিঃশব্দে সায়ান কিছু না বলে উঠে দাঁড়ায়, জানালার দিকে চলে যায়। কিন্তু এবার তার দৃষ্টি কঠিন। গ্রে একটা ছায়া ঘেরা কনফারেন্স রুমে বসে আছে। বড় স্ক্রিনে দেখা যাচ্ছে বস্তির পুরো নকশা। এই পুরো এলাকায় আমার চাই। উপরে থাকবে হোটেল, নিচে থাকবে অস্ত্র কারখানা, পুলিশ, মিডিয়া, রাজনীতি সব আমার পকেটে। এই সায়ানকে থামাতে হবে যেভাবেই হোক। সাইড থেকে মিলন বলে ওঠে, আমি আছি, ওদের ভেতরে খবর আনবো। ওদের মুখ আমি বন্ধ করতে জানি। গ্রে হেসে উঠে বলে, তুই ভালো খেলোয়াড়, কিন্তু মনে রাখিস বিশ্বাসঘাতকদের আমি শেষ করি। গ্রে একজনকে অর্ডার দেয়, আজ রাতে আগুনের শিখাটা যেন ঠিক জায়গা মতো হয়। বস্তির এক কোণে রাত 2টার সময় 4 জন লোক এসে আগুন ধরাতে যায় সায়ানের কমিউনিটি স্কুলে। ঠিক তখনই ছায়া থেকে বের হয়ে আসে সায়ান। এই স্কুলে আগুন লাগালে তোদের শরীরের হাড্ডিগুলো গলে যাবে। আর ছায়া থেকে বের হয়ে এসেই এক ঘুষি, একটি লাথি। প্রথমজন দেয়ালের সাথে ছিটকে পড়ে। দ্বিতীয়জন একটি ছুরি বের করে, কিন্তু সায়ান তীব্রভাবে তার হাত ঘুরিয়ে পেছনে ফেলে দেয়। মাটিতে পড়ে লোকগুলো কাঁপছে আর বলছে, আমরা কিছু জানি না ভাই, মিলনের লোক আমাদের এখানে পাঠিয়েছে। সায়ান দাঁত চেপে বলে, ওর ছায়ায় থাকবেই তো সব মরবি। বদর চাচা মাঝখানে দাঁড়িয়ে বলতে থাকে, তোমরা শোনো শোনো সবাই, এইবার গরু মরবে না, শকুন মরবে। গরুদের বাচ্চারা দুধ খাবে, কিন্তু শকুনের মুখে বিষ যাবে। লোকজন হাসলেও তার চোখে ছিল এক আশ্চর্য আলো। পুরনো বস্তি, হাহাকার, ভাঙা দেয়াল, আরো হাজারো স্বপ্নে নিয়ে গড়া কিছু জরাজীর্ণ ঘর, যেখানে দৌড়ে বেড়ায় ছোট বাচ্চা, নাম তার পিয়াল। 5 বছরের একটি ছেলে, হাসিতে ঝলমল চোখ, অদ্ভুত তৃপ্তি। পিয়াল ছুটছে, হাসছে আর বলছে, সাইকেলে উঠেছি একেবারে। সাইড থেকে একটি মহিলা হাসি মুখে বলে ওঠে, তোকে নিয়ে ভাইয়া যে এত কিছু করে, সে কি তোর আপন চাচা নাকি রে? পিয়াল মুখে রহস্যময় হাসি ফুটিয়ে বলে ওঠে, না, তাও তো সে আমাকে হিরোর মতো আদর করে। উনি বলেছে আমি নাকি হিরো হব। তাই নাকি রে? বলিস কি, আমাদের দুষ্টু পিয়াল হিরো হবে? পিয়াল তার ফোকলা দাঁতে মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আমি মস্ত বড় হিরো, আর তোমাদের সবাইকে রক্ষা করব।
পিয়ালের এই পাকা পাকা কথার জন্য সবাই তাকে প্রচুর আদর করে। রহিমা খালা একটা দীর্ঘশ্বাস ছেড়ে পিয়ালকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। শহরের অভিজাত এলাকায় এক রহস্যময় ভিলা। মেয়েটির নাম হচ্ছে সারা। সে হচ্ছে গ্রে এর একমাত্র মেয়ে। দেখতে সুন্দরী, ভদ্র, শিক্ষিতা, কিন্তু চোখে সবসময় এক অভিমান, এক চাপা কান্না লুকিয়ে থাকে। চাচি নিঃশব্দে বলতে থাকে, তুই জানিস সারা, এত বছর ধরে তোর বাবার ভয় কিছু বলতে পারিনি। আমার মনে হয় তোর বাচ্চাটা এখনো জীবিত আছে। সারা কাপা কাপা গলায় বলতে থাকে, চাচি, আমি সেই দিনটার কথা আজও ভুলতে পারিনি। আমি ওকে ভালোবেসেছিলাম। আমি বাধ্য হয়ে ওকে পালিয়ে বিয়ে করেছিলাম। বিয়ের পরেই ও পালিয়ে গেছিল। কেন গেল জানি না, কিন্তু ওর সন্তানকে আমি মেরে ফেলতে পারতাম। কিন্তু একটা ছোট্ট প্রাণ যে ধীরে ধীরে আমার গর্ভে বড় হচ্ছিল, মা হয়ে আমি তাকে কি করে শেষ করে ফেলতাম। চাচির চোখে জল। সে বলে, তুই এত কষ্ট করে ওই বাচ্চাটাকে জন্ম দিলি, অথচ একটা নজরও তাকে দেখতেও পেলি না। মায়ের কাছে বাচ্চা কখনো অপরিচিত হয় না। আমি আমার বাচ্চাকে যেখান থেকে হোক খুঁজে বের করব। ওর বাবা এই শহরে খুব চেনা মুখ ছিল। একসময় সাংবাদিকের কাজ করত। তার নাম রেদওয়ান। সে তো কোনো কিছুকে ভয় পেত না। তার সে কোথায় হারিয়ে গেল? ওই বাচ্চাটা হওয়ার পর আমি তার চোখ দুটো দেখেছিলাম। বাচ্চাটার চোখগুলোতে ছিল এক অদ্ভুত মায়া। তারপর দুইজন মুখোশধারী বাচ্চাটাকে কোথায় নিয়ে গেল আমি হাজার চেয়েও কিছু করতে পারিনি। একজন মা হয়ে তার সন্তানকে জন্মের সাথে সাথে হারিয়ে ফেলা কতটা কষ্টের সেটা শুধু একজন মাই বলতে পারে। তোর বাবা একজন মাফিয়া ডন। সে তার মেয়েকে কোনো সাধারণ ছেলের সাথে মানতে পারে নাই। আমার মনে হয় ছেলেকে হয়তো তোর বাবার লোকেরা গুম করে ফেলেছে। যদি কখনো জানতে পারি যে সত্যি সত্যি আমার বাবার দ্বারা এই কাজ হয়েছে, তখন আমি মেয়ে হয়ে নিজেই বাবার বিরুদ্ধে দাঁড়াবো। গ্রে একজন নির্মম ও আধিপত্য বিস্তারকারী। সে এমন একজন মাফিয়া ডন যে তার নিজের মেয়েকেও ছাড় দেয়নি। রেদওয়ান ছিল সাংবাদিক এবং তার শত্রু। আর শত্রুর সাথে তার মেয়ের রিলেশন, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারেনি। এর জন্য সারাকে আটকে রাখে। সারা গোপনে রেদওয়ানের সাথে পালিয়ে বিয়ে করেছিল। এটা সে কারো মারফত জেনে যায়, কিন্তু এরপর থেকে রেদওয়ান হারিয়ে যায়। নাবিলা বসে আছে তার রুমে। ধীরে ধীরে তার চোখ ভরে ওঠে পুরনো স্মৃতি। তার ভাই রেদওয়ান 6 বছর আগে হারিয়ে গিয়েছে। সবাই জানে গ্রে তাকে মেরে ফেলেছে। ফ্ল্যাশব্যাক। তুই জানিস না বিলা, ওই মাফিয়া ডন গ্রের ফাইল আটলে সরকার, পুলিশ, বিদেশি ফ্রান্স সব জড়িয়ে আছে। আমি এমন কিছু একটা পেয়েছি যেটা আমি প্রকাশ করতে চাই, কিন্তু এটা প্রকাশ করা মানেই হচ্ছে আমার মৃত্যু নিশ্চিত। হয়তো গ্রে আমাকে বাঁচতে দিবে না। নাবিলার চোখ টলমল করে, কাপা কাপা গলায় বলে, তুই থাম ভাইয়া, আমি শহরের একজন ডিবি অফিসার হয়ে এসেছি, তোকে হারানোর জন্য না। বর্তমান। বস্তির স্বরূপ গলিপথে প্রথম দিন পা রাখার সময় নাবিলার চোখে মিশ্র অনুভূতি ঝলকছিল। অভিনয়ে হাসি ছিল, হৃদয়ে তীব্র ব্যথা, আর প্রতিশোধের ভস্য আগুন। সে এখন সকলের কাছে নাবিলা ম্যাডাম, একজন সহানুভূতিশীল শিক্ষিকা। সে বস্তির ছেলে মেয়েদের পড়ায়, তাদের স্বপ্ন দেখায়, কিন্তু এর পরিচয়ের আড়ালে আছে তার আরও একটি পরিচয়। সে একজন ডিবি এজেন্ট, গোপন তথ্য সংগ্রহকারী, প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা, যার একমাত্র লক্ষ্য হচ্ছে তার ভাইকে খুঁজে বের করা। তাই তার রিপোর্টিং ডিভাইস লুকানো থাকে বইয়ের পাতায়, ছেলে মেয়েদের খেলনার ভেতরে, এমনকি স্কুলের বোর্ডেও। দিনে বাচ্চাদের পড়ানো আর রাতে খাতায় লিখে রাখা। গোপন সূত্রে সে জানতে পারে এই বস্তির ভেতরেই আছে গ্রে নেটওয়ার্কের কেউ, যে তার ভাইকে গুম করেছিল। এখান থেকে সে গোপন চক্রের তথ্য জোগাড় করতে থাকে। পুরনো স্মৃতিটা মনে করে অঝরে চোখ দিয়ে জল পড়তে থাকে নাবিলার। ধীরে ধীরে চোখের জল মুছে বলতে থাকে, আমি এখনো তোর লাশটা পর্যন্ত খুঁজে পাইনি, যার জন্য তোর এই অবস্থা হয়েছে। আমার নিজের জীবন দিয়ে হলেও আমি তাদের ধ্বংস করব। বস্তির গলির এক কোণে সন্ধ্যায় আলো আধারি চলছিল। হঠাৎই নাবিলা হেঁটে চলছে ধীরে ধীরে। সায়ান ধীরে ধীরে সেদিকে খেয়াল করে এবং নাবিলার পেছন পেছন সে ধীরে ধীরে চলতে থাকে। সে প্রায় সময় নাবিলাকে এই গলিটা দিয়ে যেতে দেখে। সেই গলিটা দিয়ে তার মনে মনে যেন হাজারটা প্রশ্ন জাগতে থাকে।
কে এই মেয়ে? আর সে প্রতিদিন সন্ধে এই গলির মাথা ধরে কোথায় যায়? কেন যেন তার মনে হচ্ছে এই মেয়ের চোখগুলো আজও কোনো একজনকে খুঁজে যাচ্ছে। এমন সময় হঠাৎই একটা পুরনো ওয়্যারলেসের ভাঙা আওয়াজ। সায়ন এসে দাঁড়িয়ে পড়ে। 347 কনফার্ম অপারেশন, সাইলেন্ট উইটনেস অ্যাক্টিভ, সকল ইউনিট প্রস্তুত। সায়নের চোখ ছলকে ওঠে। বিসুম থাইল্যান্ড উইটনেসড। সায়ন মনে মনে উচ্চারণ করেই সে একটা ছেঁড়া পর্দার ফাঁক দিয়ে দেখতে পায় নাবিলা সামনে একটা ভাঙা ঘরে ঢুকছে। ঘরে টানানো ম্যাপ, পুরনো কেস ফাইলগুলো, এক পাশে পড়ে থাকা একটা পরিচয়পত্র। নাবিলা ইসলাম, সাব ইন্সপেক্টর, ডিবি গোয়েন্দা শাখা। সায়ন পিছনে ফিরে একটা ঢোক গিলে ফেলে। তার পেছনের পৃথিবীটা যেন উল্টে যায়। সে মনে মনে বলতে থাকে, তার মানে নাবিলা শুধু শিক্ষিতা নয়, ওর চোখে যে আগুন সেটা কোনো সাধারণ মানুষের নয়। তুমি তাহলে ছদ্মবেশে এসেছো এই বস্তিতে, এতদিন আমার সামনে আছো, অথচ আমি সেটা বুঝতেই পারি নাই। নাবিলা ওয়ালেসে রিপোর্ট দিচ্ছে। স্যার, আমার ভাইকে মেরেছে, আমি ওকে ছাড়বো না। ওর দলের কেউ একজন আশেপাশেই আছে। আমাকে সময় দিন, আমি তাদের শেষ করেই ফিরবো। একটা রিপোর্ট পাস করানোর জন্য যারা আমার ভাইকে মেরেছে তাদের তো আমি ছাড়বো না। সায়ন পেছনে দাঁড়িয়ে সব শুনে। সে শান্ত এবং স্থির। তার মানে ওই রিপোর্টার হিসেবে যে চ্যানেলে কাজ করছিল ছেলেটা, ওইটা ওর ভাই ছিল। ফাইলের রিপোর্ট প্রকাশ করাতেই সেই রাতেই সে নিখোঁজ হয়ে যায়। তুমি তাহলে সাংবাদিক রেদোয়ানের বোন? সায়ন সবকিছু জেনেও চুপচাপ থাকে। সে বলে, তোমার এই মিশনে শুধু তুমি একা না, আমিও আছি তোমার পাশে। কারণ আমাদের দুজনের শত্রু ওই একজনই। তুমি যেটা করতে চাও আমি সেটার পাশে থাকবো, কিন্তু তোমাকে বুঝতেও দেবো না। আমি থাকবো অজানা ছায়া হয়ে। পরের দিন সকালে বসে নাবিলা বস্তির সেই শ্রেণীকক্ষে বসে ক্লাস নিচ্ছিল। ছোট ছেলেটার খাতা দেখছে, মুচকি মুচকি হেসে আর বলে, পিয়াল, তুমি আবার ফ্রিডম বানান ভুল করেছো। এফ এর পরে কি আছে মনে পড়ে? পিয়াল হেসে ফেলে আর নাবিলার কাছে এগিয়ে এসে বলতে থাকে, আন্টি, আমি তো তোমার মতো স্মার্ট হতে পারবো না, তাহলে মনে থাকবে কি করে? তখন নাবিলা এক মুহূর্তের জন্য চমকে ওঠে। সে যেন পিয়ালের মুখের হাসিতে অদ্ভুত এক পরিচিত ছায়া খুঁজে পায়। নাবিলা মনে মনে বলে, এই ছেলেটার চোখে আমি কারো ছায়া দেখতে পাই। এত চেনা চেনা লাগে কেন ওর চোখগুলো? নাবিলা পিয়ালকে জড়িয়ে ধরে তার কাছে নিয়ে আসে। ছোট্ট একটা চুমু দিয়ে বলে, চাইলেই পারবে তুমি স্মার্ট হতে। তোমার মধ্যে অনেকটাই ট্যালেন্ট আছে, আর সব বাচ্চাদের থেকে তুমি অনেকটাই আলাদা পিয়াল। পিয়াল একটা মুচকি হাসি দিয়ে নাবিলাকে জড়িয়ে ধরে। দূর থেকে রহিমা বেগম এটা দেখে ধীরে ধীরে স্কুলের ভেতরে প্রবেশ করে এবং নাবিলার সামনে যেয়ে জিজ্ঞেস করে, ও আচ্ছা আপা, আপনি আগেও তো কোনোদিন এই দিকে আসেন নাই, হঠাৎ এই বস্তির বাচ্চাদের জন্য আপনার এত দরদ আর ভালোবাসা দেখা কেমন জানি লাগতেছে। নাবিলা হালকা একটা হাসি দিয়ে বলে, এই দরদ আসলে নতুন না, শুধু জায়গাটাই নতুন। আমি চাই ওরা একটু আলোর মুখ দেখুক। আলোর কথা বলেন? এই বস্তিতে আবার আলো? এছাড়া আপনি নিজেই তো আলোর মতন। আপনার কথা শুনে মনটা শান্তি পায়। বাচ্চাগুলি লাইগা আপনার অনেক ভালোবাসা আছে, তাই আমার মনে হয় এই যে আমাগো বস্তির পিচ্ছি হিরো, হ্যাঁ রে, মনে হয় আপনি একটু বেশি ভালোবাসেন। আসলে পিয়াল বাচ্চাটাই এমন, তাকে যে কেউ ভালোবাসবে। তার পাকা পাকা কথাগুলো শুনে মনের মধ্যে কেমন যেন এক অনুভূতি হয়। ওর চোখগুলো যেন সব সময় কিছু বলে বেড়ায়। আমায় মাফ করবেন আপা, আপনি আসলে কেডা? নাবিলা একটু থেমে চোখ সরিয়ে বলে, কেন? আমি নাবিলা রহমান, বাইরে থেকে এসেছি শিক্ষিকা হিসেবে। তাছাড়া আমার নিজস্ব একটা কারণও আছে এই বস্তিতে আসার। রহিমা কৌতূহলী চোখে নাবিলার দিকে তাকিয়ে বলে, কি কারণ আপা? 6 বছর আগে আমার ভাই হারিয়ে যায়। সবাই বলেছিল সে মারা গেছে, কিন্তু কিছুদিন আগে একটা ফুটেজে একটা ছায়ামূর্তি আমাকে বিশ্বাস করিয়েছে সে বেঁচে আছে। এখন তার মতো কাউকে বস্তির আশেপাশে দেখেছিল।
আপনার চোখে যা আগুন দেখতেছি মনে হয় কেউ আপনারে আটকাতে পারবে না। আপনার ভাই যদি বাচ্চা থাকে ইনশাআল্লাহ আপনি তারে ঠিকই খুঁজে পাবেন। নাবিলা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে আর বলে, আল্লাহ চাইলে সবই সম্ভব। বস্তির এক কোনায় অন্ধকারে একটি ঘরে বসে আছে একটি ছেলে, হালকা দাড়ি, ক্ষতবিক্ষত মুখ, গ্লানি যন্ত্রণায় অস্থির। রেদওয়ান চোখ স্থির দেয়ালের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আমি কে? তুমি বলেছিলে আগুন, আগুন লাগিয়েছিলে, কিন্তু আমি তো শুধু ভালোবাসতাম, আমি কিছু করিনি। তার সামনে বসে থাকা এক বৃদ্ধা বলে, ওই ছেলে, তুই অনেক কিছু ভুলে গেছিস। এইটুকু শুধু বলতে পেরেছিস শুধু ভালোবাসতাম, তারপর একটুকু বল। রেদওয়ান মহিলাটির দিকে টলমল চোখ নিয়ে তাকিয়ে থাকে। তার মুখ স্থির, সে কিছুই বলতে পারে না। অনেক চেষ্টা করে যখন কিছু মনে করতে যায় তখনই সে চিৎকার করে মাথা চেপে ধরে বসে থাকে। থাক বাবা, তোর আর কিছু মনে করতে হইব না, তুই চুপ থাক। যেদিন সময় আইব আল্লাহ ঠিক তোরে সবকিছু মনে করাই দিব। রাতে নাবিলা ক্লান্ত হয়ে ফিরে আসে, তখন একটা পানির বোতল রাখা থাকে দরজার পাশে। নাবিলা একবার তাকিয়ে দেখে বোতলের গায়ে ছোট্ট করে লেখা, ছায়া সবসময় আগুনের পাশে থাকে, পুড়ে যেতে না দিয়ে শুধু আলো দেয়। সে আশেপাশে তাকায় কিন্তু কাউকে দেখা যায় না। তার চোখে অদ্ভুত এক কোমলতা নামে। পরের দিন বাচ্চাদের পড়ানোর সময় নাবিলা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। সব বাচ্চাগুলো দৌড়ে আসে নাবিলার কাছে। হঠাৎ করেই কি যেন একটা বুঝে পিয়াল দৌড়ে গিয়ে শায়ানের কাছে বলতে থাকে, চাচ্চু চাচ্চু তাড়াতাড়ি আসো, নামেলা আন্টি অনেক ঘুমিয়ে গিয়েছে কেন জানি, সবাই মিলে তাকে ডাকছি কিন্তু উঠছেই না। এ কথা শুনেই শায়ান পিয়ালের সাথে দৌড়ে আসে। কাল যখন নাবিলা বাড়ি ফিরছিল তখনই তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। শায়ান বুঝতে পেরে কিছুটা একটা হয়েছে। সে দৌড়ে আসে এবং তাড়াতাড়ি নাবিলাকে নিয়ে যায় একটা নিজে গোপন ঘরে। তার চোখে মুখে পানির ছিটা দিতেই তার জ্ঞান ফিরে এবং সে ড্রোন, অস্ত্র আর মনিটর দেখে থমকে যায় নাবিলা। আমি এখানে কেন? এটা কোন জায়গা? শায়ানের চোখগুলো আগুনের মতো জ্বলছে। সে ধীরে ধীরে নাবিলার সামনে এসে বলতে থাকে, আমি শায়ান, বর্তমানে তুমি আমার গোপন রুমে আছো। নাবিলা তড়িঘড়ি করে বিছানা থেকে উঠতে চায় কিন্তু শায়ান এসে তাকে বাধা দেয়। তার চোখের দিকে তাকিয়ে বলতে থাকে, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই এখানে নিয়ে এসেছি। এটা কি কোনো মানুষের ঘর নাকি কোনো রহস্যময় গুদাম ঘর? এটা হচ্ছে রহস্যময় আগ্নেয়গিরি। যার বাবা মাকে পুড়িয়ে মারা হয়েছে সে আর মানুষ থাকে না, সে হয়ে যায় তখন এক জ্বলন্ত আগুন। দুজনেরই চোখে চোখ। নাবিলা বুঝতে পারে এই ছেলে আসলে কোনো শত্রু না, হয়তো তার অস্ত্র। শায়ান নাবিলার দিকে তাকিয়ে ধীরে বলতে থাকে, তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। নাবিলা শায়ানের দিকে তীক্ষ্ণ চোখে তাকায়, ধীরে ধীরে বলে ওঠে, তুমি একজন ডিবি এজেন্ট, আর 6 বছর আগে তোমার ভাইয়ের মৃত্যু হয়েছিল মাফিয়া ডন গ্রের ফাইল জনসম্মুখে নিয়ে আসার কারণে, আর তুমি তার প্রতিশোধ নিতে এইখানে এসেছো। নাবিলা চুপচাপ জানালার ফাঁকা দিয়ে বাইরের আকাশ দেখছিল। হঠাৎ শায়ানের মুখে এরকম কথা শুনে ধাক্কা খাওয়ার মতো ফিরে তাকায় শায়ানের দিকে, চোখে বিস্ময় এবং সন্দেহ। তুমি এসব কি বলছো? শায়ান চোখে স্থিরতা, গলায় একরাশ আবেগ নিয়ে বলে, তোমার ভাই রেদওয়ান গ্রের বিরুদ্ধে বড় তথ্য পেয়েছিল, আর সেটা প্রকাশ করার জন্যই তাকে খুন করা হয়। আমি জানি এটা তোমার ভাইয়ের মৃত্যু না, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। নাবিলার চোখে জল চিকচিক করে ওঠে। সে গলার স্বর ধরে রাখতে চায় কিন্তু পারে না। নাবিলা শায়ানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি কিভাবে জানলে? শায়ান এক ধাপ এগিয়ে আসে আর বলে, এই প্রমাণের উত্তরটা হয়তো এখন জরুরি না, জরুরি হলো এর সব তথ্য প্রমাণাদি খুঁজে বের করা। আমি জানি তুমি একজন সিআইডি এজেন্ট, কিন্তু তারপরও তুমি যা করছো সেটার জন্য অনেক সাহস লাগে, আর সেই সাহস তোমার আছে। কিন্তু আমি তোমার পাশে আছি, কারণ তোমার এই যুদ্ধ আমারও যুদ্ধ। ওই মাফিয়া গ্রে আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়ে আমাকে একা বানিয়েছে, আর এখন সে এই বস্তির সব কিছু কেড়ে নিয়ে সবাইকে নিঃস্ব বানাতে চাই। তাই এই যুদ্ধ শুধু তোমার আমার একার নয়,
আমাদের সবার। শাইন ধীরে ধীরে নাবিলার কাছে এগিয়ে আসে এবং তার পাশে দাঁড়ায় আর নরম সুরে বলে, একজন মাফিয়া ডনের বিরুদ্ধে একা লড়াইটা অসম্ভব। তাছাড়া তুমি একজন নারী, তাই তোমার পাশে আজ থেকে আমিও আছি। আমি নারী বলে কি আমাকে দুর্বল মনে হচ্ছে?